ফ্রেন্ডস, নন্দিতাস কারিকুরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। কই গো বন্ধুরা, সব কে কোথায় আছো? চলে এসো তাড়াতাড়ি, গল্প বলা কিন্তু শুরু করছি। তোমরা সবাই ভালো করে মন দিয়ে শুনতে থাকো আর সংসারে কাজের মতন চলতে থাকো। তবে হ্যাঁ, আমার শরীরটা একটু অসুস্থ আছে, কারণ পায়ে মাকড়সায় কামড়ে দিয়েছে। তো সেই কারণে পায়ে প্রচণ্ড ব্যথা, ওই জন্য আজকে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারিনি। পোস্তর তরকারি আর পনিরের তরকারি আর আলু সিদ্ধ এগোটা করেই আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। তো তারপরে শাশুড়ি মা রান্নাটা শেষ করেছে। বন্ধুরা, আগের দিনকে কোথায় শেষ করেছিলাম বলো তো? সেই যে বানর রাজাকে বলল, মহারাজ আপনাকে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তো তখন রাজা বললেন, নির্ভয়ে কও। তারপরে কি হলো বলো তো? বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো ঠিক বলেছ। এ কথা বলতে হয় আমাকে একবার? বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে বড় ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো। মহল ঘিরে গড় কাটবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর সে মহলে বড় রানী থাকবে, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাই তবে আমার মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী তখন লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়ারানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে তখন জয় জয় হলো। রাগে ছোট রানী সর্বাঙ্গ একেবারে জ্বলে উঠল। আর ডাকিনী ব্রাহ্মণী হচ্ছে ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বল, কথা আছে। রানী ডেকেছেন, ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, দেখেছো কেন মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? রানী বললেন, হয়েছে আমার মাথার মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। ব্রাহ্মণ সই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দে, খেয়ে মরি, সতীনের এ আদর আমার প্রাণে সয় না রে। ব্রাহ্মণী সই বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুরানী তেমনই থাকবে। সুরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুয়োরানী রত্ন গর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুয়োরানী মহারাজার সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি 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 ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারা দিন উপোস চায়। ভাই, এ গঞ্জনা আমার প্রাণে সবে না।
তুই বিষ এনে দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললে, চুপ করো রানী, এ কে কোন দিকে শুনতে পাবে, ভাবনা কি? চুপি চুপি বিষ এনে দেব, দৌরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যায়। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতেই বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো, ভয় নেই, আজ বাদে কাল বড় রানীকে বিষ খাও, জন্মের মতো মা হবার স্বাদ গোচাব, তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল, বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকূট বিষ এনে দিলে। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই এক কাজ করো, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় লো আয়, এতদিন কোথায় ছিলি? ও রানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো তোমার জন্যে যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী তখন ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে গো, গা কেমন করছে, বুঝি আর বাঁচব না। বানর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন, সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে তখন আঁধার দেখলেন, মাথা টলে গেল, সোনার প্রতিমা সানের উপর ঘুরে পড়লেন। আর বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে, রানী অজ্ঞান অসাড়। বানর তখন সোনার প্রতিমা বড় রানীকে সোনার কাঠে শুইয়ে দিলেন। আর বড় রানীকে শুইয়ে দিয়ে বানর ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছে শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক, লস্কর, দাসী, বাঁদি যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছ? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজচক্রবর্তী ছেলে হয়েছে। রাজা তো খবর শুনে সঙ্গে সঙ্গে বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে তবে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে।
চিড়িয়াখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বাইরে বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা একদিন বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করি, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে যে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ একেবারে কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, দুটি চোখ একেবারে টানা টানা, আর দুটি ঠোঁট হাসি হাসি। লিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা খুব পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিন, শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর তখন নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বললে, মা গো মা, ওঠ, চেলির জোর, মাথার টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালো, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, এবার ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথায়? 2 দিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন, তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে, বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠী দাস শেঠের বাছা কোলে পাবি। রানী তখন বানরের ভরসায় বুক বেঁধে মনের মতন ক্ষীরের ছেলে করলেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কেবল 2খানি ছোট পা, 2 পাটি জরির জুতো দেখা যেতে লাগলো।
16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশেন উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী তখন আধার পুরে একলা বসে বিপদ ভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিগনগরে এসে পড়ল। দিগনগরে দিঘির ধারে ভোর হলো। মশাল পুড়ে পুড়ে নিভে গেল। ঘোড়া ছুটে ছুটে বেদম হলো। কাহার পালকি বয়ে হয়রান হলো। ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। এবার হয়েছে কি, দিঘির ধারে ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভেতর শুয়ে রইল। বট গাছের দিকে এলো না। গাঁয়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো। রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর তখন মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জল বিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বিড়াল মেও মেও করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফন্দিয়েতে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদ গেল। কাঠফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি তখন সারা রাত দিগনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন। ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন, দিন দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পায়নি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে। আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুপুর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিগনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস, বনের বেড়াল, জলের বেড়াল, কাছের বেড়াল, খড়ের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে
হিরে ছেলে হাতে নিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, গুড।